মাছটা পরে আছি তার পেছনে একটা কারণ আছে। লোককে ফার্স্ট একটু দেখাতে চাই কি করে মাস্কটা হ্যান্ডেল করবে। N95 পড়ুন, কাপড়ের মাস্ক পড়ুন, সার্জিক্যাল মাস্ক পড়ুন, সামনেটা প্লিজ ধরবেন না। যে কারণে মাস্কটা পরেছেন, যদি কোনো ভাইরাস আপনার দিকে আসে এবং সেটা সামনের মাস্কে আটকে থাকে, সেইখানটা হাত দিয়ে যদি মাস্কটা খোলেন, তাহলে কিন্তু মাস্কটা পরা না পরা এক। সেই জন্যই মাস্কটা ওখানে না খুলে আপনাদের সামনে খুলছি। মাস্কের দড়িটা হাতে নিয়ে মাস্কটাকে টেনে খুলুন, যাতে আপনার সঙ্গে তার কোনো সংযোগ না হয়। এই অবস্থায় অনেকেই মাস্কের ভেতরটাতে হাত দেয়। আবার একই প্রশ্ন, তাহলে মাস্কটা পরার মানে কি? এবার মাস্কটা আইদার হাতে রাখুন, কোথাও হ্যাং করুন, কোনো অসুবিধা নেই। আবার পরবার সময় এই ন্যাচটা ধরেই পড়বেন। আমি একটা ছোট পার্সোনাল গল্প দিয়ে আরম্ভ করি। সেটা হচ্ছে যে আমার চোখে খুব হাই পাওয়ারের স্পেক্স এবং এর ওপরে N95 মাস্ক, পিপিই, ফেস শিল্ড, ভাইজার এই সমস্ত পরার পরে আমি কোভিড ওয়ার্ডের মধ্যে যা ঘাম হয় কিছুই প্রায় দেখতে পাই না। আমার সঙ্গে যে নার্স থাকে তাকে আমি অনেক সময় করি জিজ্ঞেস যে সোডিয়ামটা কত, পটাশিয়ামটা কত, বিকজ আমি চোখে অলমোস্ট হাফ লাইট। এইভাবে যখন 4 ঘন্টা 4.5 ঘন্টা আপনাকে রাউন্ড দিতে হয় এবং সঙ্গের যে নার্স সেও আপনার সাথে আছে, প্রত্যেকটা পেশেন্টকে আপনাকে অ্যাটেন্ড করতে হচ্ছে, বাড়ির লোককে হয়তো সেখান থেকেই ফোনে একটা মিনিমাম কমিউনিকেশন করতে হচ্ছে যে আপনার বাড়ির লোক অক্সিজেনে আছেন কিন্তু ভালো আছেন, বা অক্সিজেনে আছেন খারাপ হয়ে যাচ্ছেন, আইসিইউতে যাচ্ছেন। এই তো কমিউনিকেশন। এমতো অবস্থায় আমাদের প্রত্যেকের প্রচুর ভুল হচ্ছে। কথা বলতে ভুল হচ্ছে, কথা বলতে গিয়ে চেঁচিয়ে ফেলা হচ্ছে, বিকজ মাস্কের মধ্যে দিয়ে অর্ধেক আওয়াজ বাইরে আসছে না, গলা নাক শুকিয়ে যাচ্ছে। প্রত্যেকটা লোকের প্রচুর ভুল হচ্ছে। চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যারা আছেন, ভেতরে যারা কোভিড ওয়ার্ডের মধ্যে সরকারি, বেসরকারি, আধা সরকারি, গায়ে গঞ্জে যারাই পিপিই করে মাস্ক পরে একটা জায়গাতে যাচ্ছেন, তারা দেখছেন প্রত্যেকটার প্রচুর ভুল হচ্ছে। এই ভুলটা স্বাভাবিক, কেউ ইচ্ছা করে করছে না। তার ভুল, এই যে ভুলের কারেকশনের জন্য আবার আরো আপনাকে বেশিক্ষণ সময় দিতে হচ্ছে। হয়তো আপনি ওষুধটা লিখতে গিয়ে ভুল জায়গায় লিখে ফেললেন, ন্যাচারালি নার্স পারছে না বুঝতে, আবার আপনার কাছে আসছে। এই সবের মধ্যে আমরা কিন্তু এটা জিতবই, আমার এই নিয়ে কোনো মনে দ্বিধা নেই। আমার সমস্ত কলিগরা, অনেকেই আছেন তারা হিন্দিতে কথা বলেন, আমাকে বলেন যে শ্যামাশিসদা আর নেই সকরা হয়। ঠিক যেমন অভিজিৎদা বললেন যে বুকে খড় বাঁধো, পাথর চাপাও, কাজ করো, আমি তাদের বলি আর তো কটা মাস, ঠিক হয়ে যাবে। এতদিন করলি, 14 মাস ফাইট করলি, আর 4টে মাস করলেই হয়ে যাবে। সেই সময় পেশেন্টদের যখন হিস্ট্রি নিই, আমি যেমন আপনাদের সামনে খুব বেশি কথা বলছি, পেশেন্টদের সামনেও খুব বেশি কথা বলি। পেশেন্টের কাছে হিস্ট্রি নিই যে আপনি কবে লাস্ট পার্টি করেছেন, বেশিরভাগ পেশেন্টের উত্তর হচ্ছে এখন, আমি ধরুন লাস্ট 2-3 দিনের কথা বলছি, 14-15 তারিখে একটা গ্যাদারিং এ গেছে। তার মানেটা হচ্ছে যে আমরা তো কেউ এখানে যে 7-8 জন আছি তারা সোসাইটির বাইরে নয়, সমান নয়। আমাদের মধ্যে এই সচেতনতা তৈরি হয়। আমরা যখন দেবশঙ্করদা বলছিলেন, যখন আমরা রাস্তাতে সবাই মিলে ওনারা বলছিলেন সবাইকে মাস্ক পরো, লোকে হাসছিল। অপোজিটের দিকে যেমন সবাই বলছে যে পিট পিটে বুড়ি, লোকে একটা হাসির খোরা, কোভিড নিয়ে খুব বাড়াবাড়ি করছে। আমরা আসলে বুঝতেই পারি। সুমন যেটা বললো যে যখন ইউরোপে হয়েছে, ইংল্যান্ডে হতেই পারে, ওরা মূর্খ, আমেরিকায় হয়েছে মূর্খ,
ইউরোপের অন্যান্য ইভেন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতেও হয়েছে সেকেন্ড ওয়েভ। কানাডার মতো দেশ যার ঘনত্ব নেই, মাপা যায় না, এত কম লোক, তাদেরও হয়েছে, কিন্তু আমাদের হবে না। আমার কোভিড হয়নি, যেটা অভিজিৎদা বললেন, অপরাজিৎ দিদিও বললেন। অপরাজিৎ দিদির চোখ লাল হয়েছে বলে একজনের ডায়াগনোসিস যেটা করতে পেরেছেন, সেটা কেন পেরেছেন? নট বিকজ ওনার কাছে একটা হয়তো এমবিবিএস কোয়ালিফিকেশন আছে, তা নয়, ওনার মধ্যে সংবেদনশীল মনটা আছে। উনি এটা বুঝতে পেরেছেন যে এই সিমটম, এই অতিমারির পরিপ্রেক্ষিতে কোভিডই হবে। অভিজিৎদা আপনাদের বারবার করে বলেছেন যে এখন যদি আপনার আপার রেসপিরেটরি ট্র্যাক্ট সিমটম হয়, আপনার কোভিড হয়েছে, না হলে তো দুর্দান্ত ব্যাপার। 950 টাকা খরচা করে একটা আরটিপিসিআর করে যদি খবর পান আপনার হয়নি কোভিড, এর থেকে সুখবর আর কি হতে পারে? আমি একদম সায়েন্সে আসি। আরটিপিসিআর এ মোটামুটি 30% ফলস নেগেটিভ হবে। আপনার যদি সিমটম খুব সাজেস্টিভ হয় এবং একটা আরটিপিসিআর নেগেটিভ হয় এবং সেটা যদি হোম কালেকশন হয়, তাহলে তার আবার নেগেটিভ হওয়ার চান্সটা আরো বেড়ে যাচ্ছে। বিকজ যেভাবে ক্যারি করা হচ্ছে, যেভাবে প্রসেস হচ্ছে, হয়তো প্লেনে করে স্যাম্পল এখান থেকে অন্য কোথাও যাচ্ছে। সো ন্যাচারালি আপনার যদি সিমটম খুব প্রবল হয়, একটা আরটিপিসিআর নেগেটিভ হয়েছে বলে সঙ্গে সঙ্গে না লাফিয়ে ডাক্তারবাবু, আপনার যিনি ডাক্তারবাবু, তার সঙ্গে আলাপ করে আরেকটা রিপিট করান, সিমটমের দিকে তাকান। অভিজিৎদা আমাদের থেকে এবং পূর্ণালদা অনেক বড়। আমরা ছোটবেলায় কিন্তু সিমটম খুব পড়ানো হতো। মাথা ব্যথার কারণ কি, এটা পড়ানো হতো। পেশেন্ট যদি বলে মাথা ব্যথা, তাহলে কি কি কারণে হতে পারে? ঠিক তেমনি আপনার যদি আপার রেসপিরেটরি ইলি সিমটম হয়, ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটম, যেটা আমরা সবাই জানি, সর্দি কাশি জ্বর, মাথা ব্যথা, সারা গায়ে ব্যথা, খুব সহজ সিমটম। এর সঙ্গে লুজ মোশন আছে, এই সিমটম থাকে, তাহলে করোনা বলে ভাবুন এবং প্রি হসপিটাল কেয়ারটার কথা ভাবুন। প্রি হসপিটাল কেয়ারের মধ্যে একটা হচ্ছে আপনি নিজে আইসোলেটেড হন। অপরাজিতাদির আত্মীয়ের মতো যদি দুর্ভাগ্য না হয়, আমি আশা করি, প্রার্থনা করি সবাই যেন এরকম দুর্ভাগ্য না হয়, তারা আইসোলেট করুন, কন্ট্যাক্ট আইসোলেশন করুন, তাদের আলাদা করুন, 5 দিন তাদের আইসোলেশনে রাখুন। যদি তাদের তারপরে করোনা টেস্ট করেন বা সিমটম যদি না থাকে, ফাইন। কিন্তু এইটুকু যদি আপনি মাইক্রো স্কেলে করতে আরম্ভ করেন, তাহলে কিন্তু ম্যাক্রো স্কেলে এটা হয়ে যাবে। এই লকডাউন করা মানে কি? মাস কোয়ারেন্টাইন করা। সো মাস কোয়ারেন্টাইন করতে যাওয়ার আগে যদি মাইক্রো কোয়ারেন্টাইনটা আপনার হাতে, যেটা যদি করেন, আমারও হাতে, সবাইকার হাতে, এবং আমার একদম পরিষ্কার ধারণা যে এটার বাইরে কেউ থাকতে পারেন না, তিনি যত বড় লোকই। সেই মাইক্রো ম্যানেজমেন্টটা আমাদের ঠিক মতো করতে হবে। এবার যদি ডায়াগনোসিস পজিটিভ হয়, 1000টা ওষুধে কিন্তু খুব একটা লাভ হবে না। আমাদের সায়েন্সে ক্লাস 1A, 1B, 1C, 2, 2A, 2B, 3 ক্লাসিফাই, মানে ধাপ অফ এভিডেন্স আছে। করোনার প্রি হসপিটাল কেয়ারে যে ওষুধগুলো ইউজ করা হয়, আইভারমেকটিন বলুন, হাইড্রক্সিক্লোরোকুইন বলুন, জিঙ্ক বলুন, সেগুলোর কিন্তু ক্লাস অফ এভিডেন্স খুব উইক, ক্লাস 2B to 3 এভিডেন্স। মানে সায়েন্সের মল্লযুদ্ধে আসলে তারা যে করে দাঁড়াতে পারবে তা না, কিন্তু মানসিক শান্তির জন্য তাই একটু খান, যদি পারেন গাইডে করুন। বিডোসানাইড ইনহেলার ইউজ করুন, বিকজ দেখা গেছে ইনহেল স্টেরয়েড কিন্তু করোনাকে সাপ্রেস করে। কিছুদিনের মধ্যেই হয়তো নাইট্রিক অক্সাইড একটা স্প্রে আসবে, তারও একটা উইক ক্লাস 2A, 2B একটা এভিডেন্স আছে 117 জন পেশেন্টের উপরে। সেগুলো প্রি হসপিটাল কেয়ারটা ভালো করে করুন, স্যাচুরেশন মাপুন, অক্সিজেন স্যাচুরেশন একটা আঙুলে না মেপে একটা আঙুলে মাপুন, পরের আঙুলে মাপুন। যদি কোনো কারণে ওই আঙুলের সার্কুলেশন কম থাকে বা আপনার পিক আপ রেট কম থাকে, তাহলে আপনি অযথা প্যানিক করবেন, দেখবেন 90 আসছে, পরের আঙুলেই দেখবেন 98 আসছে। সো অক্সিজেন স্যাচুরেশন মাপুন এবং বাড়িতে প্রোন হয়ে শুনুন। প্রোন মানে উপর হয়ে শুনুন। আমরা কিন্তু প্রথমবার, অভিজিৎদা এটা খুব ভালো করে জানেন, আমরা অ্যাডাল্ট প্রোন ভেন্টিলেশন নিয়ে খুব কথা বলেছি
এবং হাসপাতালে হাসপাতালে একটা সরকারি টাস্ক ফোর্সের তরফ থেকে আমরা গিয়ে দেখতাম সেখানে অ্যাওয়েক প্রোন ভেন্টিলেশন হচ্ছে কিনা, মানে জাগ্রত অবস্থায় মানুষরা উল্টো হয়ে শুয়ে থাকছে কিনা। সেকেন্ড ওয়েভে এসে দেখছি সেগুলো আর কেউ পাত্তাই দিচ্ছে। এটা অত্যন্ত ভুল স্ট্র্যাটেজি। বাড়ি থেকেই উল্টো হয়ে শোয়া প্র্যাকটিস করুন। ভগবান না করুন যদি হাসপাতালে আসতে হয়, তাহলে এটা কিন্তু বিশাল কাজে লাগবে। বাড়িতে অক্সিজেন জোগাড় করা অত্যন্ত ডিফিকাল্ট। যদি স্যাচুরেশন করতে আরম্ভ করে তাহলে কিন্তু আপনাকে আপনার ডাক্তারবাবুর সাহায্য, সমাজকর্মীদের সাহায্য ইত্যাদি নিয়ে কোথাও একটা অক্সিজেন পাওয়ার বন্দোবস্ত করতে হবে। দিল্লিতে লঙ্গরখানা হয়েছে অক্সিজেন। আমাদেরও সময় এসে গেছে একটা কোনো নাম দিয়ে হয়তো অক্সিজেনের কোনো বন্দোবস্ত পাড়াতে পাড়াতে করতে হবে, যেখানে একটা ছোট পপুলেশনকে, যেটা অভিজিৎ দা বললেন ফিল্ড হসপিটাল ইন ভিলেজ, তেমনি ওরকম একটা ফিল্ড হসপিটাল ইন আওয়ার লোক্যালিটি হয়তো করতে হবে। খুব বিশাল হাইটেকের দরকার নেই, লোটেক হলেই হবে। নেক্সট হচ্ছে, যদি আপনাকে হাসপাতালে আসতে হয় তাহলে মনে রাখতে হবে আপনি হাসপাতালে কেন আসছেন। হাসপাতালে আসছেন অক্সিজেন পাওয়ার জন্য এবং মনিটর হওয়ার জন্য বাই প্রফেশনালস। এবার অক্সিজেন নিতে যদি আপনাকে হাসপাতালে আসতে হয় তখন আপনার একটা চেস্টের ইভ্যালুয়েশন হবে যে কতটা চেস্ট খারাপ হয়েছে। মাইল্ড টু মডারেট যদি আপনার করোনা ইলনেস হয় তাহলে কিন্তু খুব বেশি কিছু লাগবে না। রেমডেসিভির নিয়ে অনেকে অনেক কথা বললেন, অপরাজিতা দি রেমডেসিভিরের এক্সপিরিয়েন্স যেটা, সেই পার্সপেক্টিভে আমার একটা বক্তব্য হচ্ছে, আমরা তো কেউ মানুষরা সোসাইটির বাইরে নই। ওই একজন সংবেদনহীন মানুষ অপরাজিতাকে ফোনে যে কথাটা বলেছেন, উনি আমৃত্যু কিন্তু ওনার কানে এই কথাটা থাকবে। এটার সঙ্গে ডাক্তার, নার্স, হাউস কর্মী, হাসপাতাল, হোয়াটএভার, মুদির দোকান, বাজারের দোকানের কোনো তফাৎ নেই। এটা হচ্ছে ওই পার্টিকুলার ইন্ডিভিজুয়ালের সংবেদনশীলতার অভাব। এই সংবেদনশীলতা আমাদের মধ্যে সবাই মধ্যেই আনতে হবে, ডাক্তারদের মধ্যেও আনতে হবে, সবাই মধ্যে আনতে হবে, নার্সদের মধ্যে আনতে হবে। আমরা কিন্তু মাঝে মাঝে হারিয়ে ফেলছি আন্ডার প্রেশার। আমাদের কখনো কখনো আমরা এই কন্ট্রোলটা হারিয়ে ফেলছি। বারবার হারালে হবে না, একাধবার হারিয়ে ফেললে কিছু তো করার নেই, কিন্তু আমাদের মনের মধ্যে এটা রাখতে হবে যে আমাদের এই সংবেদনশীলতা থাকা খুব দরকার এবং অ্যাক্রস দ্য সোসাইটি। এটা কারো ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি না। ভদ্রতা যেমন কেউ আমাদের শেখায়নি, আমরা ভদ্রতা সবার কাছ থেকে শিখেছি, ঠিক এটাও সবার কাছ থেকে শিখতে হবে। আমি সংবেদন হলে আপনারাও আস্তে আস্তে হবে, উল্টোটাও সত্যি। রেমডেসিভিরটা একটু এক লাইন বলে শেষ করব, যদি না সুমন ধাক্কা দেয়। রেমডেসিভির হচ্ছে মডারেট টু সিভিয়ার ডিজিজ যার অক্সিজেন লাগছে এবং 10 দিনের মধ্যে ইলনেস, তাদের জন্য রেমডেসিভির উইথ স্টেরয়েড দিতে হবে। শুধু রেমডেসিভির পাচ্ছি বাড়িতে বা কোথাও একটা গিয়ে পয়সা আছে বলে ব্ল্যাক মার্কেটে নিয়েছি, তাতে কোনো লাভ হবে না। রেমডেসিভিরের কিন্তু সাইড এফেক্ট আছে, রেমডেসিভির সাইড এফেক্টহীন ওষুধ নয়। সো আবারও বলছি, মডারেট টু সিভিয়ার ডিজিজ, অক্সিজেন লাগছে, 10 দিনের মধ্যে অসুখ, তাদেরই রেমডেসিভিরের রোল আছে উইথ স্টেরয়েড। স্টেরয়েডকে বলা হচ্ছে এখন করোনাতে গেম চেঞ্জার। এবার এই স্টেরয়েড খুব দামি স্টেরয়েড আর সস্তা স্টেরয়েড, কাজ এক। ডেক্সামেথাসোন সবচেয়ে সস্তা স্টেরয়েড, তারও যা কাজ, আর মিথাইলপ্রেডনিসোলোন কস্টলি স্টেরয়েড, তারও তাই কাজ। সো যে কোনো ফর্মে স্টেরয়েড পেতে হবে লং অ্যাক্টিং, যদি অক্সিজেন সাপোর্ট লাগে। এবং এই জিনিসটা মাথায় রাখতে হবে, শুধু অক্সিজেন নয়, অক্সিজেন লাগা মানেই স্টেরয়েড লাগা, অক্সিজেন লাগা মানে রেমডেসিভির লাগা নয়, অক্সিজেন লাগা মানে স্টেরয়েড লাগা, তারপরে যদি প্রোগ্রেস করে তখন রেমডেসিভির। লাস্ট হচ্ছে টসিলিজিম। টসিলিজিম আপনি প্রচুর সমস্যা, কাকে দেব? সিভিয়ার লাং ড্যামেজ না হলে টসিলিজিমাব দিয়ে লাভ নেই, যাকে তাকে টসিলিজিমাব দিয়ে কোনো লাভ হবে না, উল্টে ফাঙ্গাল ইনফেকশন বাড়বে, আরো ইনফেকশন বাড়বে, ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ইনফেকশন। সো এগুলো স্পেসিফাইড চিকিৎসকের হাতে রাখতে হবে। এগুলো কোনোভাবে অচিকিৎসক এবং
এই লাইনের চিকিৎসক যিনি এটা 14 মাস ধরে ঘাঁটছে, ম্যাক্সিমাম এক্সপিরিয়েন্স তো 14 মাসেরই হবে। কেউ তো আর, আমি তো বলতে পারবো না যে আমি যখন মেডিকেল কলেজে এসেছিলাম তখন থেকেই আমি করোনা জানি। সো আমার ম্যাক্সিমাম এক্সপিরিয়েন্স 14 মাসের হবে। সেই 14 মাস ধরে যিনি হাতে কলমে করোনা ঘাঁটছেন সেরকম চিকিৎসকরাই গাইডেন্সটা দিতে পারবেন যে কার লাগবে। এটা অন্য কোনোভাবে বার করা যাবে না। যদি অন্য কোনোভাবে বার করতে যান, ভুল করবেন। আর লাস্ট কথা হচ্ছে, আমরা কিন্তু সবাই মিলে যদি একটা জেনারেল প্রোটোকল ফলো করি ফর এভরি ম্যানেজমেন্ট, অক্সিজেন 100% স্যাচুরেশনের দরকার নেই। অক্সিজেন 94% স্যাচুরেশন উইথ অক্সিজেন ইজ এনাফ। অক্সিজেন বাঁচাতে হবে। আমরা যদি প্রত্যেকটা হাসপাতাল, নার্সিং হোমেতে সবাইকে 100% স্যাচুরেশন করে রাখতে যাই, তাহলে কিন্তু সত্যি সত্যি পশ্চিমবঙ্গে অক্সিজেন পায়, হাসপাতালও পায়। সো অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা আছে 94% উইথ অক্সিজেন দেওয়া না, 100% এর দরকার নেই। মনে রাখতে হবে এটা কিন্তু ডেঙ্গু নয়, যেখানে আইভি ফ্লুইড আমরা দেখিয়েছি সায়েন্টিফিক্যালি যে লাইফ সেভিং ড্রাগ। আইভি ফ্লুইড দিলে ডেঙ্গু উন্নতি হবে। অক্সিজেন কিন্তু আপনার স্যাচুরেশনটা মেনটেন করে রাখতে হবে। অক্সিজেন পাচ্ছেন বলে করোনা ভালো হয়ে যাবে। আপনাকে অক্সিজেন দেওয়া হচ্ছে যাতে আপনি লাং ফাংশনটা বজায় রাখেন এবং শরীর সময় পায় রিকভারির জন্য। উইথ স্টেরয়েড হলে ওষুধ সময় পায় রিকভারির জন্য। সো এখানে কিন্তু অক্সিজেন ইজ এ লাইফ সেভিং এজেন্ট টু মেনটেন ইওর লাইফ। ইটস নট গোইং টু ট্রিট করোনা। সো এইটুকু বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সবাই সুস্থ হয়ে যান। আমরা যেন খুব তাড়াতাড়ি এর একটা শেষ দেখতে পাই। তবে থার্ড ওয়েভও আসতে পারে। সুতরাং এবারে আমরা জিতলে প্লিজ আমাদের সঙ্গে থাকবেন, মাস্ক পরবেন, আইসোলেশনটা রাখবেন, অযথা মিক্সিং করবেন না, হাত ধোবেন, স্যানিটাইজেশন নিন বা সাবানের হাত ধোন। নমস্কার। ধন্যবাদ শ্যামাশিস দা। শ্যামাশিস দা, অনেকগুলো প্রবণতার